গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বাউন্টিতে বিদ্রোহ। আজ এপিসোড 6। সাগর সঙ্গমে পৌঁছে দেখলাম বৃদ্ধ ভেহিয়া টোহা নাস্তা করতে বসেছে। রুটি, ফল, ঝলসানো মাছ আর কলা। ভাইঝির সাথে আমাকে দেখে একটু অবাক হল না সে। তেহানি, কে রে তো সঙ্গের লোকটা? সস্নেহে বলল বৃদ্ধ গোত্রপতি। হিটি হিটি তাইও, ওর নাম বিয়াম। বিয়াম, ওর কথা তো আমি শুনেছি বলে আমার দিকে তাকালো ভেইয়াটোয়া। বসো, আমার সঙ্গে খাও। তেহানি, বড় কেনই তোর নাস্তা তৈরি, যা খেয়ে নে। ছোট একটা কেন ভিড়ে ছিল সৈকতে, তাতে উঠে তীর থেকে কিছু দূরে ভেসে থাকা একটা বড় জোড়া কেনই চলে গেল তেহানি। আমি বসলাম ভেইয়াটোয়ার পাশে। হিটি হিটি, বাউন্টি এবং আমার সঙ্গী যারা তাহিতিতে থেকে গেছে তাদের সম্পর্কে অনেক প্রশ্ন করল সে। যথাসাধ্য আমি সন্তুষ্ট করার চেষ্টা করলাম বৃদ্ধকে। তাহলে বন্ধুদের সাথে তাহিতিতেই থেকে যাচ্ছ তুমি? অবশেষে জিজ্ঞেস করল বৃদ্ধ। হ্যাঁ, অন্তত কিছুদিনের জন্য। রাজা জর্জ যদি জাহাজ পাঠিয়ে আমাদের দেশে ফেরার আদেশ দেন, তাহলে না ফিরে পারব না। তা ঠিক, রাজার আদেশ তো মানতেই হবে। একটু পরেই তেহানি ফিরে এলো তীরে। শুধু নাস্তা নয়, সামান্য প্রসাধনও করে এসেছে। তাতে এতখানি বদলে গেছে ওর চেহারা যে চোখ ফেরানো যায় না। আমি অবাক হয়ে দেখতে লাগলাম। এ কি কিছুক্ষণ আগে সে গেছো মেয়ে যে আমাকে হারিয়ে দিয়েছে ডুব সাঁতারে? চমৎকার চুলগুলো রোদে শুকিয়ে আছড়ে নিয়েছে, সামান্য সুগন্ধিও বোধহয় লাগিয়েছে। গ্রিক ঢঙে ছাটা তুষার শুভ্র একটা কুচিওয়ালা ঝুল পোশাক পরেছে। ছোট একদল মহিলার সামনে থেকে ও যখন মাথা উঁচু করে এগিয়ে এলো, আমার মনে হলো সত্যি রাজকন্যা আসছে। আমার দিকে তাকিয়ে সামান্য মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো বৃদ্ধ গোত্রপতি। চলো এবার আমার কুটুমের বাড়িতে যাই, বলল সে। বিশাল দেহী এক লোক হাঁটু গেড়ে পেছন ফিরে বসল ভেইয়াটোয়ার সামনে। অনায়াস ভঙ্গিতে তার কাঁধে চড়ে বসল গোত্রপতি। বিশাল দেহী লোকটা এবার দাঁড়িয়ে চলতে শুরু করল। ভেইয়াটোয়া, টেইনা এবং আরো 2-3 জন মহাগোত্রপতি এভাবেই চলাফেরা করে, কারণ তাদের অধিকার এত ব্যাপক যে যেখানে তাদের পা পড়ে সে জায়গা তাদের নিজস্ব সম্পত্তি হয়ে যায়। তাই সাধারণ প্রজাদের জমিজমা রক্ষা করার জন্য এই ব্যবস্থা। তেহানিকে পাশে নিয়ে তার চাচার পেছন পেছন এগোলাম আমি। ভেইয়াটোয়ার কুটুম্বার কেউ নয়, আমার তাইও হিটি হিটি। ব্যস্ত সমস্ত ভঙ্গিতে এগিয়ে এলো সে, অভ্যর্থনা জানালো কুটুম্বকে। রাজসিক খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো সঙ্গে সঙ্গে। আগে থাকতেই জানাশোনা আছে তেহানি আর হিনার। কলকণ্ঠে গল্প শুরু করলো দুজনে। ওদের আলাপ না শুনতে পেলেও হিনা বারবার আমাদের দিকে তাকাচ্ছে দেখে ধারণা করলাম সকালে নদীতে আমাদের সাক্ষাতের কথা বলছে তেহানি। দুপুরের পর সবাই কোনো গাছ বা চালার ছায়ায় আশ্রয় নিল ঘুমাবে বলে। আমার অবস্থা ঘুমানোর মতো নয়। তেহানির কথা ভাবতে ভাবতে সৈকতের দিকে চললাম। সৈকতের কাছেই একটা হিবিস্কাস গাছের ছায়া দেখলাম আমার তাইওকে। জেগে আছে। পাশে গিয়ে বসলাম আমি। ঘুমাওনি বিয়াম? একটু যেন অবাক হয়ে জিজ্ঞেস করল হিটি হিটি। ঘুম আসছে না। কেন? তেহানির সাথে আমার সাক্ষাতের কথা বললাম হিটি হিটিকে। তাতে কি হয়েছে? প্রশ্ন করল হিটি হিটি। আমার মনের শান্তি নষ্ট হয়ে গেছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি হিটি হিটি। ভালো, ও যদি এখন রাজি হয় বিয়ে করে ফেলো। আমার মনে হয় ও রাজি হবে, কিন্তু ওর বাপ মা নেই, ওর দুজনই মরে গেছে। তাহলে ভেইয়াটোয়া? ও তোমাকে পছন্দ করে, আমার মনে হয় না ও অমত করবে। ভালো, ধরো আমাদের বিয়ে হলো, তারপর আমার দেশ থেকে একটা জাহাজ এসে জানালো আমাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন রাজা জর্জ। হতাশ ভঙ্গিতে প্রশস্ত কাঁধ দুটো একটু ঝাঁকুনি দিল হিটি হিটি। তোমরা ইংরেজরা সব একরকম, যা হয়তো কখনই ঘটবে না তা নিয়ে ভেবে জীবন দুর্বিষহ করে তোলো। আজই কি যথেষ্ট নয় যে কাল বা পরশুটি মাথা ঘামাও? একটা জাহাজ হয়তো কোনোদিন আসবে, এই ভেবে তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করবে না? সে জাহাজ আসতে আসতে হয়তো 10 বা 20 বছর পেরিয়ে যাবে। যত সব। শোনো বিয়াম, গতকাল গত হয়ে গেছে, আজ আছে হাতে। আগামীকাল হয়তো কোনোদিনই আসবে না তোমার জীবনে। বৃদ্ধ বন্ধুর দার্শনিক কথা শুনে হাসলাম যদিও, তবে একটু ভাবতেই বুঝলাম ও ঠিকই বলেছে।
তুমি আমার তাইও। এদেশে তো আমার আপন কেউ নেই। আমার হয়ে ভেয়েটোর সাথে কথা বলবে তুমি? বলবে ওর ভাস্তিকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই? বলবো মানে 100 বার বলবো। উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠল হিটিহিটি। অনেকদিন হলো স্ত্রী ছাড়া আছো তুমি। এবার ভাগো, আমাকে ঘুমোতে দাও। কারো ঘুম ভাঙার আগেই তেহানি উঠে হাঁটতে হাঁটতে সৈকতে এলো। আমাকে দেখে এই চঞ্চলা হরিণী হয়ে উঠল যেন। ছুটে কাছে এলো। আমার তাইওর সাথে আলাপ করলাম তেহানি। আমি বললাম, আমার পক্ষ থেকেও তোমার চাচার কাছে প্রস্তাব রাখবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভুল হচ্ছে না তো আমার? আমার প্রশ্নের জবাব না দিয়ে তেহানি বলল, ঘুমাতে যাওয়ার আগে আমি চাচাকে বলেছি আমি তোমাকে স্বামী হিসেবে চাই। চাচা জিজ্ঞেস করছিল তুমি আমাকে চাও কিনা। আমি বলেছি তুমি চাও না চাও তোমাকে আমার পেতেই হবে। চাচা তখন বলল, তুই কি চাস বিয়ামকে অপহরণ করে আমার তাইয়ের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ি? আমি বলেছি, হ্যাঁ, প্রয়োজন হলে করতে হবে যুদ্ধ। চাচা তখন সস্নেহে আমাকে বলেছে, তোর মা মারা যাওয়ার পর থেকে তোর কোনো চাও আমি অপূর্ণ রেখেছি? তোর এই বিয়াম বিদেশী, তবু সে তো পুরুষ। কোন পুরুষই তোর ইচ্ছার কাছে মাথা না নুইয়ে পারবে না। বলো, চাচা কি ঠিক বলেছে? হ্যাঁ, আমার মনে হয় ঠিকই বলেছে। ওর হাত দুটো আমার হাতে তুলে নিয়ে বললাম। হাত ধরাধরি করে আমরা যখন বাড়ি ফিরলাম তখন সন্ধ্যা হয় হয়। ভেহিয়াটোয়া বলল, এই যে ওরা এসে গেছে। দুজনকেই যেন একটু খুশি খুশি লাগছে। মৃদু হেসে মন্তব্য করলাম আর তাইও। তারপর আমাকে বলল, ভেহিয়াটোয়া রাজি, তবে একটা শর্তে, বিয়ের পর তোমাকে ওর সঙ্গে টাউতিরে থাকতে হবে। ভাইজিকে কিছুতেই ও চোখের আড়াল করতে পারবে না। আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধা হবে তোমার। মাঝে মাঝে এসে বেরিয়ে যাবে আমাদের এখান থেকে। আর শোনার জন্য দাঁড়ালাম না আমি। ছুটে ঘরের ভেতর গিয়ে আমার বাক্স খুলে বের করে আনলাম সেই হারটা। ইন্ডিয়ানদের ভেতর যদি মনের মানুষ খুঁজে পেয়ে যাই তাহলে দেব বলে যেটা এনেছিলাম। ভেহিয়াটোয়ার হাতে ওটা তুলে দিয়ে বললাম, তেহানির জন্য আমার উপহার। খুব খুশি হবে ও। এই অঞ্চলে আর কোনো মেয়ের এমন জিনিস নেই, সত্যি রাজস্বিক উপহার। এবার বলো তো বিয়াম, তোমাকে আমরা কি দেই? এটা। তেহানির কাঁধ ধরে আমি বললাম, ভালো বলেছ, সত্যি রাজস্বিক উপহার। ভালো করে দেখো তো, এখানকার কোনো দ্বীপে ওর জুড়ি খুঁজে পাবে? পরদিনই আমি ভেহিয়াটোয়ার সাথে তল্পিতল্প সমেত চলে এলাম টেতিয়ারওয়ায়। হিটিহিটি ও তার মেয়ে এলো পরদিন। তার পরদিন শুরু হলো তেহানির সাথে আমার বিয়ের অনুষ্ঠানাদি। প্রথমেই সাগর তীরে চমৎকার একটা নতুন বাড়ি আমাকে উপহার দিল ভেহিয়াটোয়া। ওর নিজের বাড়ি থেকে সেটার দূরত্ব খুব বেশি হলে এক কেবল সমান 100 ফ্যাদম। সেই দিনই আমি আমার নতুন বাড়িতে উঠে গেলাম, হিটিহিটি, হিনার স্বামী আর ওদের সাথে তাহিতি থেকে যারা এসেছে তাদের সবাইকে নিয়ে। পরদিন ভোরে সদল বলে ভেহিয়াটোয়ার বাড়ির পথে রওনা হলাম আমরা, সঙ্গে বিপুল পরিমাণ উপহার সামগ্রী। আনুষ্ঠানিকভাবে ওগুলো গ্রহণ করল ভেহিয়াটোয়ার পরিবার। তারপর দুই পরিবারের সদস্যরা যৌথভাবে মিছিল করে এলো আমার বাড়িতে। মিছিলের পেছনে এলো ভৃত্যের দল, কনের বাপের বাড়ি থেকে দেয়া উপহার সামগ্রী নিয়ে। সেসব উপহারের মধ্যে আছে গৃহপালিত জন্তু থেকে শুরু করে কাপড়, মাদুর, আসবাবপত্র, মোট কথা নতুন একটা সংসার শুরু করতে যা যা লাগে সব। ঘরে ফিরে হিনা, যে এখন আমার পরিবারের কর্তৃত্ব দায়িত্ব পালন করছে, বিরাট একটা নতুন মাদুর বিছিয়ে দিল। তার উপর পাতা হলো নতুন একটা সাদা চাদর। ভেহিয়াটোয়ার স্ত্রী নেই, তার বড় বোন টেতুয়ানুই পালন করছে তার পরিবারের কর্তৃত্ব দায়িত্ব। টেতিয়ানুই হিনার চাদরটার উপর বিছিয়ে দিল আর একটা চাদর। এবার আমাকে আর তেহানিকে পাশাপাশি বসতে বলা হলো চাদরগুলোর উপর। আমরা বসলাম। আমাদের ডানে বায়ে এনে রাখা হতে লাগলো উপহার। দেখতে দেখতে পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল গৃহস্থালী জিনিসপত্রের স্তূপ। আনুষ্ঠানিকভাবে উপহারগুলো গ্রহণ করলাম আমি আর তেহানি। এরপর হিনা আর টেতিয়ানুই একটা করে পাওনিহ চাইল। পাওনিহ এক ধরনের ছড়ি, লোহা কাঠের তৈরি, মসৃণ, খাটো, মাথায় তীক্ষ্ণ ধার, হাঙ্গরের দাঁত লাগানো। প্রতিটা ইন্ডিয়ান রমণীর এই ধরনের পাওনিহ আছে। শোক করার সময় ওগুলো দিয়ে মাথায় আঘাত করে ওরা রক্ত ঝরায়। বিয়ে শোকের অনুষ্ঠান না হলেও হিনা আর টেতুয়ানুই পাওনিহর আঘাতে কেটে ফেলল কপাল। এমন আচমকা কাজটা করে বসলো ওরা, বাধা দেওয়ার কোনো সুযোগই পেলাম না আমি। পুরোহিত তাওমি এবার ওদের দুহাতে দুজনকে ধরে ধীর পায়ে ঘুরতে লাগলো আমাদের চারপাশে। দুই পরিবারের দুই কর্ত্রীর মাথা থেকে পোটায় পোটায় রক্ত পড়ে ভিজে উঠতে লাগলো টেতুয়ানুয়ের বিছানো কাপড়। কিছুক্ষণ পর শেষ হলো অনুষ্ঠানের এই পর্যায়ে। আমাকে আর তেহানিকে উঠতে বলা হলো।
দুই পরিবারের রক্তে রাঙা কাপড়টা উঠিয়ে ভাঁজ করে রেখে দেওয়া হলো সযত্নে। এরপর আবার মিছিল করে কনের বাড়ি যাওয়া, একই অনুষ্ঠান, এমনকি চাদর রক্তে রাঙানো এবং ভাঁজ করে উঠিয়ে রাখা পর্যন্ত আবার অনুষ্ঠিত হলো। তারপর শুরু হলো ভোজ, মেয়েরা একদিকে ছেলেরা অন্যদিকে। বিকেল পর্যন্ত চলল খাওয়া দাওয়া। বিয়ের সামাজিক অনুষ্ঠানাদি শেষ, এখন শুধু বাকি ধর্মীয় অনুষ্ঠান। ভেহিয়াটুয়ার পারিবারিক মারায় অর্থাৎ মন্দিরে হবে অনুষ্ঠান। বৃদ্ধ তাওমির নেতৃত্বে ধীর গম্ভীর পদক্ষেপে মিছিল করে মন্দিরে পৌঁছলাম আমরা। বিশাল এক অশ্বত্থ গাছের নিচে দেয়াল ঘেরা এক জায়গায় মন্দিরটা, মেঝে বাঁধানো পাথর দিয়ে, একপাশে একটা পিরামিড 30 গজ মতো লম্বা, চড়া 20 গজ, 4 ধাপে উঠে গেছে প্রায় 40 ফুট উঁচুতে। ওটা চূড়ায় কাঠ খোদাই করে বানানো অদ্ভুত এক পাখির প্রতিমা। হিটিহিটি আর হিনার সঙ্গে আমাকে নিয়ে যাওয়া হলো ঘেরা জায়গা এক কোনায়। তেহানি, ভেহিয়াটুয়া আর ওদের অন্য আত্মীয় স্বজন রইল আমাদের সামনে, ঘেরা জায়গার অন্য পাশে। বৃদ্ধ পুরোহিত এবার আমার পাশে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, এই নারীকে তুমি স্ত্রী হিসেবে চেয়েছ, ওর জন্য তোমার যে ভালোবাসা তা কোনোদিন শীতল হবে না তো? না, জবাব দিলাম আমি। ধীর পায়ে হেঁটে এবার তেহানির সামনে গিয়ে দাঁড়ালো তো আমি। একই প্রশ্ন করল ওকে, জবাবও পেল একই। এবার সে ইশারা করল অন্যদের উদ্দেশ্যে। মারায়ের দুপ্রান্ত থেকে তারা এগিয়ে এলো দুই পরিবারের রক্তমাখা চাদর দুটো নিয়ে, বিছিয়ে দিল। এরপর এগিয়ে এলো নিচু পদমর্যাদার কয়েকজন পুরোহিত, প্রত্যেকের হাতে একটা করে মরার খুলি, বিয়ের নীরব সাক্ষী। ভেহিয়াটুয়ার পরিবারের পূর্বপুরুষদের খুলি ওগুলো। পাহাড় চূড়ায় পবিত্র গুহায় সংরক্ষিত থাকে খুলিগুলো। বিয়ে বা খুলি প্রয়োজন হয় এমন কোন অনুষ্ঠানের আগে পাহাড় থেকে আনিয়ে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে আবার রেখে আসা হয় যেখানকার জিনিস সেখানে। রক্তমাখা কাপড়গুলোর উপর আমাকে আর তেহানিকে বসতে বলা হলো। হাত ধরাধরি করে আমাদের দুই পরিবারের অন্য সদস্যরা বসল দুপাশে। এরপর প্রধান পুরোহিত একে একে অতীতের নাম করা সব গোত্রপতি এবং বীরদের পূর্ণ নাম পদবি আওড়ে আহ্বান করতে লাগলো বিয়েতে সাক্ষী থেকে আশীর্বাদ করার জন্য। অনেকক্ষণ পর ক্লান্তিকর ব্যাপারটা শেষ করে আমার দিকে ফিরল তো আমি। এই নারী কিছুক্ষণের ভেতর তোমার স্ত্রী হবে। মনে রেখো, ও নারী, দুর্বল। সাধারণ মানুষ ক্রোধের বশে স্ত্রীকে আঘাত করতে পারে, গোত্রপতিদের তা সাজে না। ওর সাথে সদয় ব্যবহার করবে, মানিয়ে চলবে। এরপর তেহানির দিকে ফিরে বলে চলল, এই পুরুষ কিছুক্ষণের ভেতর তোমার স্বামী হবে। মনে রাখবে, ক্রোধের সময় জিহ্বাকে সংযত করা, ধৈর্য ধরা তোমার কর্তব্য। ওর মঙ্গলের দিকে নজর রাখবে, অসুস্থ হলে সেবা করবে, যুদ্ধে আহত হলে ক্ষত সারিয়ে তুলবে। প্রেমই বিবাহের খাদ্য, তোমাদের বিবাহকে অভুক্ত রেখো না। একটু থেমে আমাদের দুজনের দিকে তাকিয়ে আবার সে বলল, এ মাইতা ইয়া মাইতে মে আরা এ নায়রে বা উরুয়া, অর্থাৎ এভাবে যদি তোমরা চলো তোমাদের মঙ্গল হবে। কথাটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার হাতের ভেতর কেঁপে উঠল তেহানির হাত। ঘাড় ফিরিয়ে দেখলাম ওর চোখে জল। গভীর নিস্তব্ধতা মন্দিরে। ভেহিয়াটুয়ার গৃহদেবতার তাওরার উদ্দেশ্যে আমাদের মঙ্গল কামনা করে দীর্ঘ প্রার্থনা করল পুরোহিত। এরপর বলল, তাপইটা নিয়ে এসো। তাপই হচ্ছে পুরুষদের তৈরি বাদামি রঙের এক ধরনের কাপড়। এই কাপড়কে পবিত্র বলে গণ্য করা হয় ইন্ডিয়ান সমাজে। মন্দিরের পেছন থেকে বিরাট কাপড়টা নিয়ে এলো এক মন্দির রক্ষক। পুরোহিত সেটা দুহাতে ধরে মেলে নিল প্রথমে, তারপর আচমকা ছুড়ে দিল আমাদের উপর। আমি আর তেহানি সম্পূর্ণ ঢাকা পড়ে গেলাম ওটার নিচে। এক মুহূর্ত পরেই সরিয়ে নেওয়া হলো তাপই। উঠে দাঁড়াতে বলা হলো আমাদের। বিয়ে শেষ। আমি আর তেহানি এখন বড় বধূ। দুই পরিবারের সদস্যরা একে একে এগিয়ে এসে ইন্ডিয়ান রীতিতে আলিঙ্গন করতে লাগলো আমাদের। বিয়ের এক মাস পর তেহানি আর আমি বেড়াতে এলাম আমার তাই ওর বাড়িতে। বুড়ো হিটিহিটিকে, সে সাথে স্টুয়ার্ট, মরিসন এবং বাউন্টির অন্য নাবিক বন্ধুদের দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম মনে মনে। মরিসন আর মিলওয়ার্ড সেই নামকরা যোদ্ধা পৈনুর বাড়িতে থাকে এখন। স্টুয়ার্ট পেগিকে বিয়ে করেছে। পেগির বাবা টিপাওয়ের বাড়িতেই আছে ওরা। অন্যরাও যার যার সুবিধা মতো থাকার জায়গা ঠিক করে নিয়েছে। দুপুর নাগাদ আমরা পৌঁছলাম হিটিহিটির বাড়িতে। তোমার বন্ধুরা জাহাজ তৈরি করছে। মরিসন আর মিলওয়ার্ড তদারক করছে কাজ। তলি বসানো হয়ে গেছে, এখন ওরা খোল জুটছে। আমি খুব একটা অবাক হলাম না। মরিসন আগেই জানিয়েছিল ছুতর মিস্ত্রির 2 সহকারীকে নিয়ে জাহাজ অর্থাৎ বড় সড় সাগর পাড়ি দেওয়ার উপযোগী নৌকা বানানোর চেষ্টা করবে সে। আমার যা হলো তা কৌতূহল। দিবানিদ্রা শেষ করে হাঁটতে হাঁটতে আমরা গেলাম সেখানে যেখানে জাহাজ তৈরি হচ্ছে। হিনা, ওর বাবা, তেহানি আর আমি।
সৈকত থেকে শখানেক গজ দূরে এক টুকরা ঘাসে ছাওয়া জমি পছন্দ করেছে মরিসন এই কাজের জন্য। জমিটার মালিক মহাগোত্রপতি টেইনা। একদল ইন্ডিয়ান মানুষ বসে বসে দেখছে সাদা মানুষদের কাজ। গভীর কৌতূহল ওদের চোখে মুখে। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন স্বয়ং টেইনা তার স্ত্রী ইটিয়াকে নিয়ে উপস্থিত সেখানে। সহৃদয়তার সাথে আমাদের অভ্যর্থনা জানালো ওরা। আমার উপর চোখ পড়তেই হাতের কাজ ফেলে কপালের ঘাম মুছতে মুছতে এগিয়ে এলো মরিসন। তোমার বিয়ের খবর শুনেছি, কামনা করি তোমরা সুখী হও। তেহানির সাথে পরিচয় করিয়ে দিলাম ওর। এই সময় লাফাতে লাফাতে এলো ছোকরা টম এলিসন। কেমন দেখলেন আমাদের জাহাজ মিস্টার ইয়াম? মাত্র 30 ফুট লম্বা যদিও, তবু মিস্টার মরিসন আশা করছেন ওতে চড়ে আমরা বাতাভিয়ায় পৌঁছতে পারব। আমিও তাই আশা করি। একটু হেসে বললাম। জাহাজ বানানোর কাজে অন্য যারা অংশ নিচ্ছে তাদের সাথে কুশল বিনিময় হলো এরপর। বাউন্টির আর্মার আর কোলম্যান, সুতোর মিস্ত্রির 2 সহকারী নরম্যান আর ম্যাকিন্টশ, খালাসি হিলব্র্যান্ড, ডিক স্কিনার, সবার সাথেই কিছু না কিছু আলাপ করলাম। একটা ব্যাপার বুঝতে পারলাম, এরা সবাই কাজ করছে প্রাণের তাগিদে। কেউ কেউ সত্যি সত্যি ইংল্যান্ড ফিরতে চায় বলে, আর বাকিরা ইংল্যান্ড থেকে আরেকটা জাহাজ এসে পড়ার আগেই এই ছোট্ট জাহাজে উঠে পাল তুলে দিতে না পারলে কি পরিণতি হবে তা ভেবে। আন্তরিকভাবে ওদের কাজে সাফল্য কামনা করে বিদায় নিলাম আমরা। তারপর গেলাম স্টুয়ার্টের বাড়িতে। আমরা যখন পৌঁছলাম ও তখন শ্বশুরের বাগানে কাজ করছে। আমাদের দেখেই কাজ ফেলে উঠে এলো স্টুয়ার্ট। চিৎকার করে ডাকাডাকি করতে লাগলো পেগিকে। তেহানির সঙ্গে আলাপ করে দিলাম ওদের। রাতে আমাদের এখানে খাচ্ছ তোমরা, ঘোষণা করল স্টুয়ার্ট। খুশি মনে আমরা নিমন্ত্রণ গ্রহণ করলাম। মরিসন আর এলিসন এসেছে আমাদের সাথে। ওদেরও খেয়ে যেতে বলল স্টুয়ার্ট। কতদিন লাগবে তোমাদের জাহাজ তৈরি শেষ হতে? খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম মরিসনকে। আরো 6 মাস তো লাগবেই, বেশিও লাগতে পারে। যন্ত্রপাতি এত কম, দ্রুত কাজ করতে পারছি না। ওতে চড়ে বাতাভিয়ায় পৌঁছানোর আশা করো তুমি? হ্যাঁ, বাতাভিয়ায় একবার পৌঁছতে পারলে হয়। কোনো ডাচ জাহাজে জায়গায় পেয়ে যাব নিশ্চয়ই। আমরা 5 জন যাব, নরম্যান, ম্যাকিন্টশ, মুসপ্রেট, বায়ান আর আমি। স্টুয়ার্ট আর কোলম্যান এখানেই থাকতে চায় যতদিন না ইংল্যান্ড থেকে জাহাজ আসে। আমারও তাই ইচ্ছে, আমি বললাম। টাউতিরাই ভালোই আছি, আর মন দিয়ে অভিধানের কাজও করতে পারছি। আমার কথা যদি জিজ্ঞেস করো, স্টুয়ার্ট বলল, বাস করার জায়গা হিসেবে মন্দ নয় তাহিতি। এ জায়গা ছেড়ে ডুবে মরার কোনো ইচ্ছা আমার নেই। ডুবে মরা না আরো কিছু। আমাদের ছোট্ট স্কুনার সারা দুনিয়া ঘুরে আসতে পারবে, দেখো। আমাদের কথা তো বললেন না মিস্টার বিয়ামকে, বলে উঠল অ্যালিসন। ছোট একটা রাজ্য গড়ে তুলতে যাচ্ছি আমরা। মিস্টার মরিসন কথা দিয়েছেন এখানকার পশ্চিমে কোনো দ্বীপে আমাদের নামিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, সেটাই সবচেয়ে ভালো হবে ওদের জন্য। শান্ত নিরীহ লোকজন বাস করে এমন একটা দ্বীপ ওদের খুঁজে দেওয়ার চেষ্টা করব, মরিসন বলল। ওদের মানে বিদ্রোহীদের সবাই নাকি? না, সবাই না, টম ছাড়া। মিলওয়ার্ড, বার্কিট, হিলব্র্যান্ড আর সামনার যাবে। চার্চিল স্কিনার এখানেই থেকে যাবে ঠিক করেছে। আর থমসন? ওর কথা বলো না, ও একটা জানোয়ার। যা ইচ্ছে হয় করবে, আমার জাহাজের জায়গা হবে না। মানে? মানে এখানে কদিন থাকো, নিজেই টের পাবে। পরদিনই টের পেলাম। ভোরবেলা সৈকতে গেছি সাগরে স্নান করব বলে। ডাঙায় তোলা একটা ক্যানোর পাশে দেখলাম ওকে। সঙ্গে আছে চার্চিল। বাচ্চা একটা শুয়োর আগুনে ঝলসাচ্ছে নাস্তা করবে বলে। আমাকে দেখেই খুশি হয়ে উঠল চার্চিল। আন্তরিক গলায় বলল, এসো বিয়াম, নাস্তা করো আমাদের সাথে। তুমি একটা উজবুক চার্চিল, গর্জে উঠল থমসন। নিজেদেরই হয় না, এর ভেতর আবার ডাকছো বদমাসটাকে। মুহূর্তে আগুন হয়ে উঠল চার্চিল। তুমি একটা নরকের কীট। মিস্টার বিয়াম আমার বন্ধু। যাও, ওই আধা সভ্য ইন্ডিয়ানগুলোর কাছে শিখে এসো বন্ধুর সাথে কেমন ব্যবহার করতে হয়। আর একটাও কথা না বলে থমসন উঠে একটা বালিয়াড়ির উপর গিয়ে বসল। 2 হাঁটুর মাঝখানে খাড়া করে রাখলো মাস্কেট। এমনিতে আমার নাস্তা করার সময় এখনো হয়নি, তার উপর যে ঘটনা ঘটে গেল তাতে ওদের খাবারে ভাগ বসাবার প্রশ্নই ওঠে না। চার্চিলকে ধন্যবাদ জানিয়ে ঘুরে দাঁড়াতেই দেখি 10-12 জন লোক বড়সড় একটা পালতোলা ক্যানো ডাঙায় টেনে তুলছে। ক্যানোর মালিক এবং তার স্ত্রী এগিয়ে আসছে আমাদের দিকে। লোকটার কোলে 3-4 বছরের একটা বাচ্চা। চার্চিল আর থমসনের ক্যানোটার কাছে পৌঁছে দাঁড়িয়ে পড়ল ওরা। মহিলা কৌতূহলী হয়ে একটু ঝুঁকল সাদা মানুষদের ক্যানোয় কি আছে দেখার জন্য। অমনি শোনা গেল থমসনের কর্কশ চিৎকার, সরো, সরো ওখান থেকে। বিনীত ভঙ্গিতে মুখ তুলল ইন্ডিয়ান দম্পতি।
থমসনের ইংরেজি কথার কিছুই বুঝতে পারেনি ওরা। আরে সরে যা ওখান থেকে, গর্দবের দল, আবার চেঁচাল থমসন, এবারও ইংরেজিতে। অসহায়, একটু বিস্মিত হলো ইন্ডিয়ান দম্পতির চেহারা। কি করবে বুঝতে পারছে না। চার্চিল মাত্র মুখ খুলেছে ওদের বুঝিয়ে বলার জন্য, এই সময় আচমকা মাস্কেট তুলে গুলি করে বসল থমসন। বাচ্চা এবং তার বাবার বুক এফোড় ওফোড় করে বেরিয়ে গেল গুলি। দুজনেই লুটিয়ে পড়ল বালুকা বেলায়। লাল হয়ে উঠল মাটি। বাচ্চার মা আর্তনাদ করে উঠল প্রাণ কাঁপানো স্বরে। চারপাশ থেকে মানুষজন ছুটে আসতে লাগলো আমাদের দিকে। লাফ দিয়ে উঠে থমসনের কাছে ছুটল চার্চিল। এক ঘুষিতে খুনিটাকে মাটিতে শুইয়ে ফেলল, মাস্কেট কেড়ে নিল। তখনও ধোয়া বেরোচ্ছে সেটা নল দিয়ে। আর এক মুহূর্ত দেরি না করে থমসনের জ্ঞানহীন দেহটা কাঁধে তুলে নিয়ে গেল নিজেদের ক্যানোর দিকে। খোলের ভেতর থমসনকে নামিয়ে রেখে ক্যানোটাকে টেনে নামিয়ে ফেলল সাগরে। কেউ কি ঘটছে ভালো করে বোঝার আগে সে পাল তুলে দিল। কিছুক্ষণের ভেতর পশ্চিম দিকে হারিয়ে গেল ক্যানোটা। মৃত্যু পথযাত্রী বাচ্চা আর বাবার কাছে ছুটে গেলাম আমি, কিন্তু দেরি হয়ে গেছে। ততক্ষণে মৃত্যুর কোলে আশ্রয় পেয়েছে দুজনই। ততক্ষণে দলে দলে ইন্ডিয়ান জড়ো হতে শুরু করেছে সাগর তীরে। মৃতদেহ দুটো দেখে ভয়ানক হয়ে উঠেছে তাদের চেহারা। কয়েকজন হাতে তুলে নিয়েছে পাথরের টুকরো, কারো কারো হাতে লাঠি। দু তিনজন ছুটে এসে ধরে ফেলল আমাকে। এই সময় যেন মাটি ফুড়ে উদয় হলো হিটি হিটি। ও আমার তাইও, ওকে ছেড়ে দাও, এ কোনো অপরাধ করেনি। তোমরা মেয়ে মানুষের মতো জটলা করছো কেন এখানে? হাতে অস্ত্র আছে, কেন ভাসিয়ে ধাওয়া করে না খুনিদের? যে খুন করেছে তাকে আমি চিনি। কোনো ইংরেজ ওকে বাঁচানোর জন্য হাত তুলবে না। এতক্ষণে যেন লোকগুলো বুঝতে পারল কি করতে হবে। কেন ভাসিয়ে ছুটল ওরা চার্চিল আর থমসনের পেছন পেছন। কিন্তু ততক্ষণে অনেক দূরে চলে গেছে চার্চিলের কেন। প্রাণপণ চেষ্টা করে ধরতে পারল না ওরা। 15 দিন পর এই ঘটনার সমাপ্তি টানল নিয়তি। আমি আর তেহানি টাউতিরায় ফিরে দেখি চার্চিল আর থমসন হাজির সেখানে। তাহিতিতে ফিরে যাওয়ার সাহস পায়নি ওরা। তাইয়ারে পুঁতে কয়েকদিন কাটিয়ে চলে এসেছে টাউতিরিয়ায়। ভেহিয়াটুয়া আমার বন্ধু ভেবে মোটামুটি সাদরেই গ্রহণ করেছে ওদের। ইতিমধ্যেই থমসনের উপর চরম বিতৃষ্ণায় ছেয়ে গেছে চার্চিলের মন। এককালে লোকটার সাথী ছিল ভেবে ওকে না পারছে গিলতে, না পারছে উগরাতে। আমরা যেদিন পৌঁছলাম সেদিনই চার্চিল এলো আমাদের বাড়িতে, হাতে মাস্কে। অনেকক্ষণ কথাবার্তার পর থমসনের প্রসঙ্গ উঠতেও বলল, বদমাসটাকে খুন করার কথা ভেবেছি বহুবার, প্রতিবারই শেষ পর্যন্ত পিছিয়ে গেছি। ঠান্ডা মাথায় একজনকে খুন করি কি করে বলো? এখন আফসোস হয় কেন যে সেদিন ওকে বাঁচাতে গেলাম ইন্ডিয়ানদের হাত থেকে। না হলে সেদিন ওর দফারফা হয়ে গিয়েছিল। খুবই ভালো কাজ হতো একটা। একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি আমি। আজ ওকে বলে দিয়েছি কেনটা নিয়ে যেখানে খুশি চলে যাক, আর যেন না ফেরে। শোনো, তুমি আর ওকে নিয়ে মাথা ঘামিও না, ইন্ডিয়ানরাই যা করার করবে। তুমি সঙ্গে না থাকলে এতদিনে কবে সাবার করে দিত। জানি, তুমি একটু সাবধানে থেকো বিয়াম। আমার ধারণা ও উন্মাদ হয়ে গেছে, কখন কি করে বসে ঠিক নেই। তোমার কাছে তো একটা মাস্কেট আছে তাই না? সবসময় গুলি ভরে রেখো। যতদিন না বদমাসটা এখান থেকে যাচ্ছে ততদিন একটু সতর্ক থাকাই ভালো। সেদিনই রাতে আমার বন্ধুদের সম্মানে এক হেইভার আয়োজন করেছে আমার চাচা শ্বশুর। হেইভা মানে অনেকদিন আগে তেতিয়ারওয়ায় যে অনুষ্ঠানে তেহানিকে নাচতে দেখেছিলাম সে ধরনের অনুষ্ঠান। এক পাশে তেহানি, অন্য পাশে চার্চিলকে নিয়ে সবুজ ঘাসের গালিচায় বসেছি আমি। ঢাকের আওয়াজ সবে শুরু হয়েছে, অমনি ইন্ডিয়ান ভাষায় পেছন থেকে কয়েকজনের চিৎকার শুনতে পেলাম। সাবধান সাবধান বলে চিৎকার করছে। তারপরে গুলির শব্দ। চার্চিল লাফ দিয়ে উঠে দাঁড়াতে গেল, কিন্তু তার আগেই গলা দিয়ে কাশির মতো একটা আওয়াজ করে লুটিয়ে পড়ল আমার পাশে। মাস্কেটটা খসে পড়ল ওর হাত থেকে। নারী কণ্ঠে তীক্ষ্ণ চিৎকার আর পুরুষদের হাঁক ডাকে ভরে গেল জায়গাটা। সব শব্দ ছাপিয়ে ভেইয়াটোয়ার গলা শুনতে পেলাম, মারো ওকে, ওকে মারো। মশালের আলোয় দেখলাম মাস্কেট হাতে ছুটে সৈকতের দিকে পালাচ্ছে থমসন। দর্শকদের ভেতর ছিল আতোয়ানি নামে এক দুর্ধর্ষ বীর। বিরাট একটা পাথর দুহাতে তুলে ছুড়ে দিল আততায়ীকে লক্ষ্য করে। থমসনের দু কাঁধের মাঝখানে লাগলো সেটা। মুখ থুবড়ে পড়ে গেল থমসন। পর মুহূর্তে ওর উপর ঝাঁপিয়ে পড়ল আতোয়ানি। সেই পাথরটাই আবার তুলে নিয়ে আঘাত করে চলল একের পর এক। খুলি ফেটে ঘিলু বেরিয়ে এলো থমসনের। তেহানির হাত ধরে আমি যখন বাড়ি ফিরছি তখন চার্চিল আর বেঁচে নেই। 1790 সালের 15 আগস্ট আমাদের মেয়ে হেলেনের জন্ম হল। দীর্ঘ পদবী সহ তেহানির নামে নাম রাখা হলো তার। আমিও আমার মতো করে একটা নাম রাখলাম আমার মায়ের নামে। নিজের মেয়ে বলে বলছি না, সত্যি অদ্ভুত সুন্দর হয়েছে বাচ্চাটা।
মোটাসোটা, স্বাস্থ্যবান, চোখ দুটো অপূর্ব, গাঢ় নীল সাগরের মতো। আমাদের প্রথম বাচ্চা, অর্থাৎ মাতা হীরাপু বলে ওর জন্ম, তাই আপুরের একটা বিশেষ ঘটনা। শুধু ধর্মীয় বা সামাজিক দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও। ভেহিয়াটোয়ার পারিবারিক মন্দিরের পেছনে বড় একটা জায়গায় বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 3টে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে তার ভেতরে। প্রথমটার নাম মিষ্টি ফার্নের ঘর। এই ঘরে প্রসূতি সন্তান প্রসব করে। দ্বিতীয়টাকে বলা হয় আতুর ঘর। প্রসবের পর 15 দিন মা ও শিশু এখানে থাকে। আর তৃতীয় ঘরের নাম সাধারণ ঘর। এখানে থেকে প্রসূতি সেবিকারা। ছোট্ট হেলেন জন্ম নেওয়ার পর 6 দিন পর্যন্ত আমাকে যেতে দেয়া হলো ওর কাছে। এরকমই নাকি রীতি এখানকার। 7ম দিন সকালে আমাকে নিয়ে রওনা হলো ভেহিয়াটোয়া। গন্ডি পেরিয়ে ঢুকলাম দুজন আতুর ঘরে। প্রথমবারের মতো আমি আমার মেয়ের মুখ দেখলাম। ছোট্ট হাতের মুঠো দুটো নাড়ছে আমার দিকে তাকিয়ে। দেখতে দেখতে চলে গেল বছরটা। আমার মেয়ের বয়স এখন 7 মাস। তেহানি আর হেলেনকে নিয়ে সুখেই কাটছে আমার জীবনটা অতিরায়। দেশের কথা ভুলতে বসেছি। মাঝে মাঝে যেটুকু মনে পড়ে তার পুরোটা জুড়ে থাকে মা। মাস 3 আগে স্টুয়ার্ট আর পেগি এসেছিল আমাদের এখানে বেড়াতে। ওদের একটা মেয়ে হয়েছে, আমাদের হেলেনের মতোই ফুটফুটে সুন্দর। 2-3 দিন থেকে ফিরে গিয়েছিল ওরা। আমার অভিধানের কাজ চলছে। এ এমন এক কাজ যার শেষ বোধহয় কখনোই হবার নয়, অন্তত একজনের জীবনকালে যে নয় তাতে আমি নিঃসন্দেহ। প্রতিদিনই নতুন নতুন শব্দের সন্ধান পাচ্ছি, লিপিবদ্ধ করছি। কখনো কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পুরনো শব্দের নতুন ব্যঞ্জনা খুঁজে পাচ্ছি। এছাড়া ঘরের কাজ তো আছেই। মেয়ের পরিচর্যায় তেহানিকে সুযোগ পেলেই সাহায্য করি। সব মিলিয়ে সময় এখন কোন দিক দিয়ে যায় টেরই পাই না। 1791 এলো। শুরুটা গেল বছরের মতোই সুখেরই হলো। জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারিও। মার্চের মাঝামাঝি সময় কয়েকদিনের জন্য ভেহিয়াটোয়ার সঙ্গে দ্বীপের অন্য পাশে গেল তেহানি। কি এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। হেলেনকে নিয়ে গেল ও। আমি আর আমার শ্যালক তোয়াহুর এলাম বাড়িতে। তেহানি যাওয়ার সপ্তাহখানেক পর এলো জাহাজটা। আগের রাতে হেইভা দেখে এসে ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়ে গিয়েছিল বলে সেদিন অনেক বেলা হয়ে যাওয়ার পরেও ঘুম ভাঙেনি আমার। কাঁধে কারো স্পর্শ পেয়ে জেগে দেখি তোয়াহু। চেহারা দেখে মনে হলো কোনো কারণে উত্তেজিত সে। পিয়াম, ওঠো ওঠো, জাহাজ। আর শোনার জন্য অপেক্ষা করলাম না। বিছানা থেকে নেমে ওর পেছন পেছন ছুটলাম সৈকতের দিকে। এরই মধ্যে অনেক লোক জড়ো হয়েছে সেখানে। সবার দৃষ্টি পূব সাগরের দিকে। সূর্যের জন্য ভালো করে তাকাতে পারছে না, ভুরু কুঁচকে আছে। তোয়াহুর মতো উত্তেজনায় টকবক করছে তারাও। স্পেনের জাহাজ হলে এখানে আসবে, একজনকে বলতে শুনলাম। ফ্রান্সের হলে হিটিয়ায় যাবে, আর ব্রিটিশ হলে যাবে মাতা ভাইয়ে। আমার দিকে তাকিয়ে যোগ করল তোয়াহু। তোমার কি মনে হয় ওটা ব্রিটিশ? জিজ্ঞেস করল আমার ফুপু শাশুড়ির টেতোয়ানই। কাঁধ ঝাঁকালাম আমি। এক ইন্ডিয়ান মন্তব্য করল, আর যাই হোক স্পেনের না, দেখছো না দূর দিয়ে চলে যাচ্ছে। নিঃশব্দে তাকিয়ে দেখলাম লোকটা ঠিকই বলছে। এ দ্বীপে ভেড়ার কোনো লক্ষণ নেই জাহাজটার গতিতে। কিছুক্ষণ পর যখন একটু কুলের কাছাকাছি হলো, ওপরের পালগুলোর আকৃতি দেখে আমার আর বুঝতে বাকি রইল না ওটা ব্রিটিশ জাহাজই। বুকের ভেতর লাফিয়ে উঠল কলজেটা। তোয়াহু, মনে হচ্ছে এটা ব্রিটিশ জাহাজ। তোমার ছোট্ট ক্যানোটা নিয়ে তৈরি হয়, এক্ষুনি আমরা মাথা ভেয়ে যাব। মাথা ভেয়ে পৌঁছে আমি স্টুয়ার্টের সঙ্গে দেখা করলাম। আমি জানতাম তুমি আসবে। জাহাজটা কোথাকার বুঝতে পারছো? বলল স্টুয়ার্ট। হ্যাঁ, ইংল্যান্ডের যুদ্ধ জাহাজ। আমারও তাই মনে হয়েছে। খুশি হওয়া উচিত ছিল, কিন্তু আনন্দ আসছে না। তোমার? আমার অবস্থা স্টুয়ার্টের মতোই। জাহাজটাকে প্রথম দেখে সত্যি খুশি হয়ে উঠেছিলাম, এবার দেশে ফিরতে পারবো ভেবে। কিন্তু এর ভেতরে যে তাহিতিও আমার দেশ হয়ে উঠেছে তা বুঝতে পারলাম একটু পরেই, যখন মনে পড়ল তেহানির কথা, আমার হেলেনের কথা। ইংল্যান্ডের সঙ্গে আমার বন্ধন যতটুকু, তাহিতির সঙ্গে তার চেয়ে কম নয় মোটেই। না স্টুয়ার্ট, আমারও ভালো লাগছে না। একটু চুপ করে থেকে আমি বললাম, আমাদের বউ বাচ্চাদের কি হবে? তোমার কাছে আশ্চর্য লাগতে পারে বিয়াম, কিন্তু সত্যি বলছি, বাউন্টি চলে যাওয়ার পর একবার আমার মনে হয়নি তাহিতি ছেড়ে যেতে হতে পারে আমাদের।
আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু থাক, এ নিয়ে কথা বলে লাভ নেই। জাহাজটা ইংল্যান্ডের, তুমি ঠিক বুঝতে পেরেছ? একদম ঠিক। বেচারা মরিসন। মানে? মাত্র 4 দিন আগে রওনা হয়ে গেছে ওরা সেই ছোট্ট স্কুনারটা নিয়ে। তাই নাকি? আর অন্যরা? ওরাও গেছে। নরম্যান ম্যাকিন্টশ, বায়ার্ন আর মুসপ্রেটকে নিয়ে বাতাভিয়ায় যাওয়ার চেষ্টা করবে। অ্যালিসন, হিলব্র্যান্ড, বার্কিট, মিলওয়ার্ড আর সামনারকে নামিয়ে দিয়ে যাবে কোনো দ্বীপে। মানে আগের পরিকল্পনা থেকে এক চুল নড়েনি ওরা? না। বেচারাদের কপাল খারাপ বলতে হবে। আর মাত্র 4টে দিন যদি থেকে যেত। এই সময় জোর এক হইচই উঠল সৈকতে ভিড় করে থাকা ইন্ডিয়ানদের ভেতর। দেখতে পেয়েছে ওরা জাহাজটাকে। ছোট্ট একটা অন্তরীপের পাশ কাটিয়ে এগিয়ে আসছে মাতাভাইয়ের দিকে। এখন ওটা উপকূলের 3-4 মাইল দূরে রয়েছে। এদিকে সন্ধ্যা হয় হয়, বাতাসের বেগ কমে গেছে। আজ আর ওটা বেশি দূর এগোতে পারবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিক তাই। একটু পরে দেখলাম একে একে পালগুলি গুটিয়ে ফেলা হলো জাহাজটার। এত দূর থেকে আমরা দেখতে না পেলে বুঝলাম নোঙরও ফেলা হয়েছে। একে একে লোকজন ফিরে যেতে লাগলো যার যার বাড়িতে। যারা একটু বেশি উৎসাহী তারা রয়ে গেল সৈকতে। রাতটা আমি স্টুয়ার্টের বাড়িতেই কাটালাম। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই ফিরে এলাম সৈকতে তোয়াহু আর টাউতিরা থেকে অন্য যারা এসেছে তাদের কাছে। ওরা সৈকতেই রাত কাটিয়েছে। তোয়াহু কেন নিয়ে জাহাজের কাছে যাওয়ার প্রস্তাব দিল। ও বলল, জাহাজটা যদি অপরিচিত হয় আমরা পথ দেখিয়ে নিয়ে আসলে ক্যাপ্টেন খুশি হবে, আর ওটা যদি পাড়ায়ের জাহাজ হয় আমরাই প্রথম ওর সঙ্গে দেখা করব। আপত্তি করার কিছু দেখলাম না। একটু পরেই ক্যানোয় চেপে রওনা হয়ে গেলাম আমরা, আমি, তোয়াহু আর তোয়াহুর বৃদ্ধ ভৃত্য পাউটো। ঘণ্টাখানেক লাগলো জাহাজটার কাছে পৌঁছতে। ইতিমধ্যে সূর্যোদয় হয়েছে। দূর থেকে দেখলাম জাহাজটার গায়ে বড় বড় হরফে লেখা প্যান্ডোরা। কিছুক্ষণ আগে নোঙর তুলে রওনা হয়েছে ওটা। আমরা যখন মাত্র কয়েকশো গজ দূরে, তখন প্যান্ডোরার নাবিকেরা লক্ষ্য করল আমাদের। জাহাজের মুখ সামান্য ঘুরিয়ে আমাদের ক্যানোর দিকে আসতে লাগলো ওরা। বেশিরভাগ নাবিকই ডেকের উপর রেলিংয়ে ঝুঁকে তাকিয়ে আছে উপকূলের দিকে। কিছু লোক কৌতূহলী হয়ে দেখছে আমাদের। ক্যাপ্টেনকে দেখলাম কোয়ার্টার ডেকে, তার চোখের দূরবীন আমাদের দিকে তাক করা। জাহাজ আর আমাদের ক্যানো যখন পাশাপাশি হলো আমরা দাঁড় বেয়ে চললাম ওটার সঙ্গে সঙ্গে। গ্যাংওয়ে থেকে একটা রশি ছুড়ে দেওয়া হলো আমাদের দিকে। পাউটো রশিটা ধরে জাহাজের গায়ে নিয়ে লাগালো কেন। আমি আর তোয়াহু উঠে পড়লাম জাহাজে। পাউটো কেনতেই রইল। রোদে পুড়ে আমার গায়ের রং এখন ইন্ডিয়ানদের মতোই বাদামি হয়ে গেছে। তার উপর আমার গায়ে রয়েছে ইন্ডিয়ানদের পোশাক, বাহুতে উল্কি। জাহাজের সবাই আমাকে তাহিতীয় বলেই ভুল করল। গ্যাংওয়েতে এক লেফটেন্যান্ট দাঁড়িয়ে ছিল। এগিয়ে এসে তোয়াহুর কাঁধ চাপড়ে দিয়ে বলল, মাইতাই মাইতাই, অর্থাৎ সাবাস। সন্দেহ নেই এই একটা ইন্ডিয়ান শব্দই জানে লেফটেন্যান্ট। ওর সাথে ইংরেজিতে কথা বলতে পারেন, ইংরেজি ভালোই বোঝে। আমার নাম বিয়াম, রজার বিয়াম। হিজ ম্যাজেস্টিস শিপ বাউন্টির সাবেক মিডশিপম্যান আমি। মুখের ভঙ্গি মুহূর্তেই বদলে গেল লেফটেন্যান্টের। কোনো জবাব না দিয়ে আপাদমস্তক দেখল আমাকে, তারপর চিৎকার করে ডাকল, কর্পোরাল। এগিয়ে এসে সামরিক কায়দায় সালাম ঠুকল কর্পোরাল। কয়েকজন রক্ষী নিয়ে এসে এই লোকটাকে পেছনে নিয়ে যাও। চিৎকার করে একটা নির্দেশ দিল কর্পোরাল, আর অমনি 4 জন মাস্কেটধারী নৌসেনা ছুটে এসে ঘিরে ফেলল আমাকে। অবাক হওয়ার অবসর পেলাম না। কর্পোরালের নির্দেশ শুনতে পেলাম, এগো। পিঠে অনুভব করলাম মাস্কেটের খোঁচা। এগোতে হলো আমাকে। সামনে সেই লেফটেন্যান্ট। কোয়ার্টার ডেকে ক্যাপ্টেনের কাছে গিয়ে সে বলল, স্যার, গুন্ডাগুলোর একটিকে ধরেছি। না স্যার, আমি গুন্ডা নই, আপনারা। থামো। লেফটেন্যান্টের মতোই আপাদমস্তক দেখলেন আমাকে ক্যাপ্টেন। আমার কথা শুনুন স্যার, আমি বিদ্রোহী নই, আমার নাম। কানে কথা ঢোকেনি বদমাশ, আমি তোমাকে চুপ করতে বলেছি। রাগে লজ্জায় আমার কান ঝাঁঝা করতে লাগলো। কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম চুপচাপ। ঘাড় ফিরিয়ে একবার দেখলাম তোয়াহু দুচোখ ভর্তি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওকে কিছু বলার জন্য মুখ খুললাম, আবার ধমক মেরে থামিয়ে দেয়া হলো আমাকে। আর্মারারকে ডাকা হলো, আমার হাতে হাত কড়া পরিয়ে দিল সে। তারপর কর্পোরালের তত্ত্বাবধানে রক্ষীরা ক্যাপ্টেনের কেবিনে নিয়ে আটকে রাখল আমাকে। 2 ঘন্টা পেরিয়ে গেছে।
এর ভেতর রক্ষীদের ছাড়া আর কারো মুখ আমি দেখতে পাইনি। রক্ষীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কয়েকবার, আগের মতো ওরা ধমক দিয়ে থামিয়ে দিয়েছে আমাকে। অবশেষে প্যান্ডোরা মাথা ভেয়ে নিরাপদে নোঙর করার পর এলো ক্যাপ্টেন, পেছনে সেই লেফটেন্যান্ট। আমার দিকে তীক্ষ্ণ চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ক্যাপ্টেন, তারপর একটা চেয়ারে বসে ছুড়ল প্রশ্নটা, নাম কি তোমার? রজার বিএম। রাজার সশস্ত্র জাহাজ বাউন্টিতে মিডশিপম্যান ছিলে তুমি? হ্যাঁ স্যার। বাউন্টির নাবিকদের কজন এখন তাহিতিতে আছে? 3 জন, আমি যতদূর জানি, আমাকে ছাড়া। নাম কি সেই 3 জনের? জর্জ স্টুয়ার্ট, জোসেফ কোলম্যান আর রিচার্ড স্কিনার। ফ্লেচার ক্রিশ্চিয়ান কোথায়? বাউন্টি বা কোথায়? 8 জন বিদ্রোহী সহ বাউন্টিতে করে ক্রিশ্চিয়ানের অজানার পথে চলে যাওয়ার কথা বললাম। তারপর থেকে এ পর্যন্ত তাহিতিতে যা যা ঘটেছে তা বললাম। মরিসনের ছোট্ট একটা জাহাজ বানানো এবং তাতে করে মাত্র 4 দিন আগে বাতাভিয়ার পথে রওনা হয়ে যাওয়ার কথাও বাদ দিলাম না। গল্প হিসেবে মন্দ নয়। তা তুমি কেন গেলে ওদের সাথে? ওইটুকু জাহাজ ওরা অত দূরের পথ পাড়ি দিতে পারবে আমার বিশ্বাস হয়নি। কিন্তু শুনলে আশ্চর্য হবে নাকি দুঃখ পাবে জানি না, ওর চেয়ে ছোট নৌকায় করে ক্যাপ্টেন ব্লাই তার সঙ্গীদের নিয়ে কুপ্যাঙে পৌঁছেছিলেন, সেখান থেকে জাহাজে ইংল্যান্ডে। সত্যি স্যার, ব্লাই ইংল্যান্ডে পৌঁছতে পেরেছেন? ওহ, কি যে খুশি লাগছে শুনে। কিন্তু তারপর উনি যা করেছেন শুনলে আর খুশি লাগবে না। দেশে পৌঁছেই বিদ্রোহের কথা জানিয়েছেন অ্যাডমিরালটিকে। তোমার জঘন্য ভূমিকার কথা শুদ্ধ। আমার ভূমিকা? আমার কোনো ভূমিকা তো ছিল না স্যার। আমি আপনার এই জাহাজের নাবিকদের মতোই নিরপরাধ। মানে ক্রিশ্চিয়ানের সঙ্গে জোট পাকিয়ে বাউন্টি দখলের ষড়যন্ত্র করেছিলে, এ কথা তুমি অস্বীকার করছো? অবশ্যই স্যার। এত কথা যখন জানেন তাহলে নিশ্চয়ই এটাও জানেন ক্যাপ্টেন ব্লায়ের সাথে যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই লঞ্চে জায়গা ছিল না বলে যেতে পারেনি। আমরা মোট 9 জন ছিলাম যারা বিদ্রোহে অংশ নেইনি, তবু কপাল দোষে থেকে যেতে বাধ্য হয়েছিলাম। ব্লাই চিৎকার করে বলেছিলেন আমাদের যেন সুবিচার হয় সেটা উনি দেখবেন। তাহলে কেন আমার সাথে? যথেষ্ট হয়েছে। যথাসময়ে ক্যাপ্টেন ব্লায়ের সঙ্গে দেখা হবে তোমার, তখন তাকেই জিজ্ঞেস করো কেন। এখন বলো, কোথায় গেলে পাবো বাউন্টিকে? আমি যা জানি বলেছি স্যার। মানে বাউন্টি এখন কোথায় তুমি বলবে না? ঠিক আছে, আমার কথাটা শুনে রাখো, আমি ওটাকে খুঁজে বের করবই, এবং যে বদমাশরা ওটা নিয়ে গেছে তাদের হাজির করব বিচারের সামনে। আর শুনে রাখো, সেই জন্যই আমাকে পাঠানো হয়েছে। দ্রুত চিন্তা চলছে আমার মাথায়। এ কি করে সম্ভব? ব্লাই নিজের চোখে দেখেছেন আমি বিদ্রোহে অংশ নেইনি। আমি তার সঙ্গে যেতে চেয়েছি লঞ্চে। শুধু ব্লাই কেন, নেলসন, পার্সেল এবং আর অনেকে দেখেছে। তারপরেও তিনি কি করে অ্যাডমিরালটিকে জানান যে বিদ্রোহে আমার ভূমিকা ছিল? ব্যাপারটা মস্ত এক ধাঁধার মতো মনে হলো আমার কাছে। জানতে ইচ্ছে হলো ব্লায়ের সঙ্গে যারা গিয়েছিল তাদের কয়জন কি অবস্থায় দেশে পৌঁছেছে। কিন্তু আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ দিল না ক্যাপ্টেন। বলল, না তুমি নয়, প্রশ্ন করব আমি। এক মুহূর্ত বিরতি নিয়ে আবার জিজ্ঞেস করলেন, তাহলে ক্রিশ্চিয়ান কোথায় বলবে না? আমি যা জানি স্যার বলেছি। লেফটেন্যান্টের দিকে ফিরে ক্যাপ্টেন বলল, মিস্টার পার্কিন, লোকটাকে নিচে পাঠিয়ে দাও, আর খেয়াল রাখবে কারো সঙ্গে যেন যোগাযোগ না করতে পারে। একটু দাঁড়াও, হেওয়ার্ডকে আসতে বলো। হেওয়ার্ড নামটা শুনে একটু যেন চমকালাম আমি। কিছুক্ষণ পর সে যখন কেবিনে ঢুকল, খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে করল। হ্যাঁ, আমাদের সেই টমাস হেওয়ার্ড, বাউন্টিতে যে আমার মেসমেট ছিল। হাত বাড়িয়ে আমি এগিয়ে গেলাম ওর দিকে। বিনিময়ে ওর চোখে ফুটে উঠল তাচ্ছিল্য। হাত দুটো পেছনে নিয়ে দুপা পিছিয়ে গেল হেওয়ার্ড। এই লোকটাকে তুমি চেনো মিস্টার হেওয়ার্ড? হ্যাঁ স্যার, ও রজার বিএম, বাউন্টিতে মিডশিপম্যান ছিল। ব্যাস, তাতেই চলবে। তাচ্ছিল্যের চোখে আরেকবার আমার দিকে তাকিয়ে চলে গেল হেওয়ার্ড। এরপর রক্ষীরা আমাকে জাহাজের একেবারে নিচের ডেকে নিয়ে গেল। ভাড়ার ঘরের পাশে ছোট্ট একটা কুঠুরিতে আটকে রাখলো শিকল দিয়ে বেঁধে। ঘণ্টাখানেক পর স্টুয়ার্ট, কোলম্যান আর স্কিনারকে আনা হলো। একইভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হলো ওদেরও। পরের 4টে দিন ওই অন্ধকার ছোট্ট কুঠুরিতে আটকা রইলাম আমরা। একে বিষুবীয় আবহাওয়া, তার উপর বদ্ধ কুঠুরি।
অসহ্য গরমে প্রাণ দুর্বিষহ হয়ে উঠল। খাবার যা দেয়া হলো তা এক কথায় জঘন্য। ইংল্যান্ড থেকে প্যান্ডোরা যে শুকনো রুটি আর বিচ্ছিরি নোনা মাংস নিয়ে এসেছে তাই। ডাঙার তাজা খাবারের এক কণাও আমাদের দেয়া হলো না। ছোট্ট কুঠুরিটায় চারজন মানুষ, আমরা হাত পায়ে শিকল বাঁধা অবস্থায়, দরজার কাছে সশস্ত্র রক্ষী। একটা কথা বলার উপায় নেই নিজেদের মধ্যে। কথা বলতে গেলেই ধমকে থামিয়ে দেয় প্রহরীরা। এইভাবে কাটল 4 দিন। পঞ্চম দিনে সকালে অতিরিক্ত একজন রক্ষী নিয়ে হাজির হলো কর্পোরাল। পায়ের শিকল খুলে আমাকে নিয়ে এলো গান ডেকের একটা কেবিনে। কেবিনটা প্যান্ডোরা সার্জন ডক্টর হ্যামিল্টনের। আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি। আমি কেবিনে ঢুকতেই রক্ষীদের বিদায় করে দিলেন ডাক্তার। তারপরে তার চোখে পড়ল আমার হাতের হাত কড়ার উপর। কর্পোরাল ডেকে হাত কড়া খুলে দিতে বললেন। লেফটেন্যান্ট পার্কিনের নির্দেশ। নিরাসক্ত কণ্ঠে শুরু করল কর্পোরাল। হয়েছে, আর বলতে হবে না, খুলে নাও ওগুলো, আমি জামিন থাকছি। বাধা দিলেন ডাক্তার হ্যামিল্টন। আর কিছু না বলে হাত কড়া দুটো খুলে নিয়ে বেরিয়ে গেল কর্পোরাল। দরজায় তালা লাগিয়ে দিলেন সার্জন। সাবধান হলাম। মৃদু হেসে তিনি বললেন, না মিস্টার বিয়াম, তুমি পালানোর চেষ্টা করবে ভেবে নয়। আমি চাই না আমাদের আলাপে কেউ বাধা সৃষ্টি করুক। বসো। বছর 40 বয়স ভদ্রলোকের, স্বাস্থ্যবান, সৌম্য, সুদর্শন। গলার স্বরে অদ্ভুত এক কোমল ভাব। ওর কাপড় চোপড়ের বাক্সটার উপর আমি বসলাম। প্রথমে যেটা জানতে চাইব, তোমার অভিধানের কাজ কতদূর শেষ হয়েছে? স্যার, এই ধরনের কাজ কি সহজে শেষ হয়? তবে অনেক দূর এগিয়েছি। তাহিতীয় ভাষার একটা ব্যাকরণ আমার সাধ্যমতো তৈরি করেছি, কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? স্যার জোসেফ ব্যাংকস বলেছেন। মানে, আপনি স্যার জোসেফকে চেনেন? হ্যাঁ, খুব ঘনিষ্ঠভাবে নয় অবশ্য, নাম শুনেছি অনেক আগেই। পরিচয় হয়েছে আমরা রওনা হওয়ার কয়েকদিন আগে। তোমার সম্পর্কে খুব উঁচু ধারণা ওর। তাহলে স্যার আপনি নিশ্চয়ই বলতে পারবেন এই বিদ্রোহের ব্যাপারটা উনি আমাকে দোষী মনে করেন কিনা? স্যার, আপনি নিজেও কি মনে করেন এমন একটা কাজে জড়ানোর মতো পাগলামি আমি করব? না, অন্তত তোমার চেহারা দেখে আমার তা মনে হয় না। আর স্যার জোসেফের কথা যদি বলো, তোমার বিরুদ্ধে যা যা বলা হয়েছে তা সত্ত্বেও উনি মনে করেন তুমি নির্দোষ। অথচ দেখুন, আপনাদের ক্যাপ্টেন এমন ব্যবহার করছেন যেন আমি পালের গোদাদেরই একজন। গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সার্জন আমার দিকে। এডওয়ার্ডসকে অবশ্য খুব বেশি দোষ দেওয়া যায় না সেজন্য। এডওয়ার্ডস? প্যান্ডোরার ক্যাপ্টেন। বিদ্রোহীদের খুঁজে বের করে ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ওকে। কিন্তু আমি তো বিদ্রোহ করিনি। হ্যাঁ, তোমার ধারণা তুমি বিদ্রোহ করনি, কিন্তু ব্লায়ের ধারণা নয়, বিশ্বাস। তুমি শুধু বিদ্রোহই করনি, বিদ্রোহ সংগঠনে গভীরভাবে জড়িতও ছিলে। বাউন্টি যে সকালে দখল করা হয় তার আগের রাতে ক্যাপ্টেন ব্লাই নিজে ডেকে এসেছিলেন, জানো? হ্যাঁ, তুমি আর ক্রিশ্চিয়ান এক মনে কি যেন আলাপ করছিলে। হ্যাঁ, তোমাদের আলাপের শেষ অংশটা ব্লাই শুনতে পেয়েছিলেন। তুমি তখন ক্রিশ্চিয়ানকে বলছিলে, আমার উপর ভরসা রাখতে পারেন স্যার। জবাবে ক্রিশ্চিয়ান বলেছিল, বেশ, তাহলে এই কথাই থাকলো, তাই না? আমি নির্বাক হয়ে রইলাম কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললাম, ঠিক এই কথাগুলো না হলেও এরকমই কিছু আমরা বলাবলি করছিলাম, কিন্তু তার সাথে তো বিদ্রোহের কোনো সম্পর্ক ছিল না। ছিল না, কিন্তু তুমি নিজেই ভেবে দেখো বিয়াম, বিদ্রোহের নেতার সঙ্গে এই ধরনের আলাপ, তা বিদ্রোহের ঠিক আগের রাতে। যেই শুনবে তোমাদের বিদ্রোহের ব্যাপারটা পাকাপাকি করেছিলে, এটা ছাড়া আর কিছু ভাববে? আমি এবার বিদ্রোহের ব্যাপারটা পুরোপুরি খুলে বললাম সার্জনকে, কিছুই বাদ দিলাম না। সে রাতে ক্রিশ্চিয়ানের সাথে আমার আলাপ থেকে শুরু করে আমাদের তাহিতিতে নামিয়ে দিয়ে 8 জন সঙ্গী সহ ক্রিশ্চিয়ানের নিরুদ্দের যাত্রা সব মন দিয়ে শুনলেন ডক্টর হ্যামিল্টন। তারপর বললেন, আমি বিশ্বাস করছি তোমার কথা, কিন্তু আমার বিশ্বাস অবিশ্বাসে তো কিছু যায় আসে না। বিশ্বাস করাতে হবে বিচারককে, আর বিচারকরা প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করেন না। প্রমাণ তো আছে স্যার, বললাম না, রবার্ট টিঙ্কলার শুনেছিল ক্রিশ্চিয়ানের সাথে আমার আলাপ। ও যদি সাক্ষী দেয়। হ্যাঁ, টিঙ্কলার, আমার মনে হয় সাক্ষী দেবে। ক্যাপ্টেন ব্লাইয়ের সঙ্গে ও নিরাপদেই পৌঁছেছে ইংল্যান্ডে, কিন্তু তারপরেও কিছু সন্দেহ থেকেই যায়।
ক্রিশ্চিয়ান যে ছোট্ট একটা ভেলায় চড়ে পালাতে চেয়েছিল তার প্রমাণ কি? ক্রিশ্চিয়ান পালাতে চেয়েছিল কি না চেয়েছিল তার প্রমাণ কি আমার বিচারের জন্য খুব জরুরি? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার সঙ্গে ওই আলাপের ব্যাপারটা নিঃসংশয়ে প্রমাণ করতে হলে ক্রিশ্চিয়ান যে পালাতে চেয়েছিল তাও নিঃসংশয়ে প্রমাণ করতে হবে। আর ও যে পালাতে চেয়েছিল এই কথা তুমি ছাড়া আর কেউ জানে? হ্যাঁ, জন নর্টন জানে। সেই ভেলা তৈরি করেছিল ক্রিশ্চিয়ানের জন্য। টেবিলের ড্রয়ার খুলে একটা কাগজ বের করলেন সার্জন। ক্যাপ্টেন ব্লাইয়ের সঙ্গে যারা লঞ্চে উঠেছিল তাদের তালিকা এটা। ওদের মোট 12 জন ইংল্যান্ডে পৌঁছতে পেরেছে। থেমে কাগজটার উপর চোখ বুলালেন ডক্টর হ্যামিল্টন। তারপর বললেন, নর্টন? না, নর্টন নেই ওদের ভেতর। এখানে বলা হয়েছে তোফা দ্বীপে জঙ্গলিদের হাতে মারা পড়েছ। নর্টন নেই শুনে দুঃখ পেলাম, কিন্তু যতটা দুঃখ পেলাম তার চেয়ে বেশি হতাশ হলাম। মিস্টার নেলসনও মারা গেছেন। কুপাংয়ে পৌঁছে কি এক অজানা রোগে পড়েছিলেন। উনি যদি থাকতেন বিচারকদের সামনে বলতে পারতেন, সত্যি আমি জাহাজ ছেড়ে লঞ্চে উঠতে চেয়েছিলাম। অর্থাৎ আমার পক্ষে সাক্ষী থাকলো মোটে একজন, ওই টিঙ্কলার। ভীষণ হতাশ লাগতে লাগলো আমার। কিন্তু ডাক্তার হ্যামিল্টন অভয়দার ভঙ্গিতে বললেন, ভেঙে পড়ো না বিয়াম। এখন যেটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো মন শক্ত রাখা। দেখাই যাক না টিঙ্কলারের সাক্ষীতে কতটুকু কাজ হয়। এর ভেতর নিশ্চয়ই আরো কোনো প্রমাণের কথা মনে পড়ে যাবে আমাদের। স্যার জোসেফ ব্যাংকস তোমার সপক্ষে সামান্যতম প্রমাণও যদি পাওয়া যায় হাজির করতে ছাড়বেন না। শুনে সামান্য হলেও স্বস্তি পেলাম। এরপর ব্লাই ও তার সঙ্গীরা কি করে কুপাং হয়ে ইংল্যান্ডে পৌঁছেছেন সংক্ষেপে সে গল্প আমাকে শোনালেন ডক্টর হ্যামিল্টন। প্রথমে ওরা তোফা দ্বীপে গিয়েছিল পানি এবং খাবার সংগ্রহের জন্য। সেখানে জঙ্গলিদের খপ্পরে পড়ে। পুরো দলটাই ধ্বংস হতে হতে বেঁচে যায় অল্পের জন্য। নর্টন একাই কেবল মারা পড়ে। এরপর কঠোর পরিশ্রম আর কষ্ট ভোগ করে বিদ্রোহের 47 দিন পর ওরা পৌঁছান ওলন্দাজ উপনিবেশ টিমুরের কোপাংয়ে। তারিখটা জুনের 14। কোপাংয়ে পৌঁছানোর জন্য কমপক্ষে 1200 লিগ সাগর পাড়ি দিতে হয়েছে ওদেরকে। 2 মাস এখানে থেকে একটু সুস্থ হওয়ার পর ছোট্ট একটা স্কুনারে করে বাতাভিয়ায় চলে আসেন ওরা। কোপাংয়ে মারা গিয়েছিলেন উদ্ভিদ বিজ্ঞানী ডেভিড নেলসন। বাতাভিয়ায় মারা যায় আরো 3 জন, এলফিনস্টন, লেঙ্কলেটার এবং টমাস হল। সহকারী সার্জন লেডওয়ার্ড স্বাস্থ্যগত কারণে বাতাভিয়ায় থেকে যায়। বাকিরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা জাহাজে চড়ে দেশে ফেরে। পথে মারা যায় কসাই ল্যাম্ব। অর্থাৎ 19 জনের ভেতর ইংল্যান্ডে পৌঁছায় মাত্র 12 জন। রাতারাতি বীর হয়ে উঠলেন ব্লাই। হবেন নাই বা কেন? আমাদের নৌযাত্রার ইতিহাসে এমন খোলা নৌকায় সাগর পাড়ি দেওয়ার কথা কেউ কখনো শোনেনি। সারা দেশ ব্লাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সেটাই স্বাভাবিক, তাই না? আর যারা বাউন্টিতে থেকে গিয়েছিল তাদের চিহ্নিত করা হলো জঘন্য অপরাধী হিসেবে। কিন্তু স্যার, বাউন্টিতে যারা থেকে গিয়েছিল তাদের অনেকে যে বাধ্য হয়েছিল থাকতে, সেটা মিস্টার ব্লাই বলেননি। না, ক্যাপ্টেন এডওয়ার্ডসকে যে নির্দেশপত্র অ্যাডমিরালটি দিয়েছে আমি সেটা পড়েছি। বাউন্টিতে যারা থেকে গিয়েছিল তাদের নামের একটা তালিকা আছে। বলা হয়েছে তোমাদের সবাইকে বিদ্রোহী হিসেবে গণ্য করতে হবে। তার মানে ইংল্যান্ডে না পৌঁছা পর্যন্ত যেখানে আছি সেখানেই থাকতে হবে আমাদের? ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে এডওয়ার্ডের ইচ্ছার উপর। তবে আমি চেষ্টা করব তোমাদের জন্য একটু ভালো কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়। একটা কথা স্যার, যদি সম্ভব হয় ওকে একটু বলবেন যেন আমাদের কথা বলতে দেন নিজেদের ভেতর। মানে তোমাদের কথা বলতে দেয় না নাকি? না স্যার। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি বলবো। এবার আসল কথায় আসি। তোমার পাণ্ডুলিপিটা নিশ্চয়ই তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বন্ধু এবং শ্যালক তোয়াহুকে আমার নাম করে বললে আমার সিন্দুকটাও জাহাজে পৌঁছে দিয়ে যাবে। এক টুকরো কাগজ এগিয়ে দিলেন ডক্টর হ্যামিল্টন। নামটা লিখে দাও তো, আমি ওকে ঠিক খুঁজে বের করে ফেলব। স্যার জোসেফ বারবার আমাকে মনে করিয়ে দিয়েছেন তোমার পাণ্ডুলিপিটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। ঘড়ির দিকে তাকালেন সার্জন। এবার তোমাকে যেতে হবে, কিন্তু তার আগে বলে তিনি উঠে গিয়ে দরজা খুলে কেবিনের বাইরে এপাশ ওপাশ দেখলেন। তারপর আবার দরজা বন্ধ করে বললেন, স্যার জোসেফ আরেকটা দায়িত্ব দিয়েছেন আমাকে। বলেছেন তোমাকে যদি খুঁজে পাই এই চিঠিটা যেন তোমাকে দিই। হাত বাড়িয়ে নিলাম চিঠিটা। খাম খুলে হাতের লেখা দেখেই কেঁপে উঠল শরীর। মা লিখেছেন। মোটামুটি দীর্ঘ চিঠি, কিন্তু বক্তব্য মূলত একটাই। আমি যে নিরপরাধ তাতে কোনো সন্দেহ নেই তার মনে। এখন তার একমাত্র চিন্তা
ধরা পড়ার পর বন্দি অবস্থায় দেশে ফেরার যে কষ্ট তা সইতে পারব তো? সব শেষে ধৈর্য ধরে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকার পরামর্শ দিয়ে শেষ করেছেন মা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বাউন্টিতে বিদ্রোহ ৬ষ্ঠ এপিসোড। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। যদি গল্প ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা নিজেরা ভালো থাকবেন, আশেপাশের মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে ভালো রাখবেন। টাটা।